ভাই এটা হইতাছে পার্ট 17। যারা দেখো নাই শুধু তাদের জন্য এই ভিডিওটা। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যে সুনাডে হঠাৎ করে ওরোচিমারুর উপরে আক্রমণ করে দেয়, আর সুনাডের যে হিমোফোবিয়া ছিল সেটাও শেষ হয়ে যায়। ওরোচিমারু সুনাডেকে জিজ্ঞাসা করে তোমার ভয় শেষ হয়ে গেছে, কিন্তু এটা কিভাবে হলো? সুনাডে বলে যে হ্যাঁ আমার ভয় শেষ হয়ে গেছে, কারণ আমার একটা কথা মনে পড়েছে। আমার মনে পড়েছে যে লিভ ভিলেজ আমাকে 5th হোকাগে বানিয়েছে। শিজুনে তো এটা শুনে খুশি হয়ে যায়, আর হঠাৎ করে তখন আমরা দেখতে পাই যে সুনাডের মাথার মধ্যে যে চিহ্নটা আছে সেটা গায়েব হয়ে যায়, আর পুরো চেহারার মধ্যে একটা ট্যাটুর মতো চলে আসে, আর তার বডির ক্ষতগুলো নিজে নিজেই হিল হতে শুরু করে দেয়। আসলে এই জুৎসুটাকে বলা হয় 100 হিলিং জুৎসু। সুনাডে অনেক বছর ধরেই অল্প অল্প পরিমাণে চাকরা নিজের মাথার মধ্যে জমা করে রেখেছিল, আর ঠিক তখনই সুনাডে সামানিং জুৎসু করতে শুরু করে। আর আমরা দেখতে পাই যে জিরায়ও সামানিং জুৎসু করতে যায়। জিরায় চিন্তা করে যে এইবার তো আইসাপর গামাবুন্তা তোরে ছাড়া আমার হইতো না। আর আমরা জানি যে ওরোচিমারু নিজের হাতের ব্যবহার করতে পারে না, এই জন্য কাবুটো ওরোচিমারুকে অনেক জোরে ডাক দেয়, লর্ড ওরোচিমারু। এরপরে সুনাডে, জিরা এবং কাবুটো মানে লর্ড ওরোচিমারু একসাথে সামানিং জুৎসু পারফর্ম করে। আর এইবার অবশেষে জিরা গামাবুন্তাকে সামান করতে সক্ষম হয়ে যায়। ফাইনালি গামাবুন্তাকে সামান করে ফেলেছে। এতক্ষণ তো গামাবুন্তার পোলাপাই নাইতে ছিল, তবে ওরোচিমারু এইবার যে সাপটাকে সামান করেছে সেটা আগের গুলো থেকেও বড়। ওরোচিমারুর এই সাপটার নাম হলো মান্ডা, আর সুনাডের সামানিং এর নাম হলো কাতসুয়ো, যেটাকে দেখতে একটা স্নেলের মতো। জিরা গামাবুন্তাকে বলে যে আজকের লড়াই আমাদেরকে ওরোচিমারুকে শেষ করতেই হবে। এদিকে ওরোচিমারু সামানিং মান্ডা তো ওরোচিমারুর উপরেই রেগে যায় যে ওরোচিমারু তাকে এখানে কেন সামান করেছে। আর এই সামানিং এর কারণে মান্ডা ওরোচিমারুর কাছ থেকে 100টা মানুষের কুরবানি চায়। ওরোচিমারু এতে রাজি হয়ে যায়, কারণ হলো যদি মান্ডা এখন জানতে পারে যে ওরোচিমারু কোনো জুৎসু করতে পারবে না, এতে হতে পারে যে মান্ডা ওরোচিমারুকেই খেয়ে ফেলবে। এরপরে সুনাডে কাতসুয়োকে বলে যে নারুতোকে শিজুনের কাছে নিয়ে যেতে। এই জন্য কাতসুয়ো নিজের একটা ক্লোন বানিয়ে নারুতোকে শিজুনের কাছে নিয়ে যায়। শোনো শিজুনে, তুমি নারুতোকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাও। জিরা ওরোচিমারুকে বলে যে ওরোচিমারু আজকে তোমার শেষ দিন, আর আজকে আমাদের 3 জনের মধ্যে থেকে একজন লেজেন্ডারি সানিন কমে যাবে। এখন থেকে শুধু 2 জন লেজেন্ডারি সানিন থাকবে, সুনাডে এবং জিরায়া। তখনই কাতসুয়ো মান্ডার উপরে অ্যাসিড দিয়ে আক্রমণ করে, তবে মান্ডা সেটাকে ডজ করে অনেক দ্রুত গতিতে গিয়ে কাতসুয়োকে পেঁচিয়ে ধরে ফেলে। গামাবুন্তাও নিজের কাটানা বের করে মান্ডার উপরে আক্রমণ করতে যায়। গামাবুন্তা বলে যে ভালোই হয়েছে, অনেকদিন ধরে আমি একটা মানিব্যাগ বানাইতে চাইতেছিলাম সাপের চামড়া দিয়া, আর তোর চামড়া দিয়ে আমি মানিব্যাগ বানামো। তবে মান্ডা তো গামাবুন্তার কাটানাকে নিজের মুখ দিয়ে ধরে ফেলে, আর সুনাডের বলাতে কাতসুয়ো নিজেকে অনেক ছোট ছোট পাটে ভাগ করে ফেলে। কাতসুয়ো মান্ডার হাত থেকে ছুটে গিয়ে আবারও একটা বড় স্নেল হয়ে যায়। আবার যখন মান্ডা তাদের উপরে আক্রমণ করতে আসে, তখনই জিরা এবং গামাবুন্তা মিলে অনেক পাওয়ারফুল একটা ফায়ার স্টাইল জুৎসু করে। গামাবুন্তা নিজের মুখ থেকে তেল ছাড়ে, আর জিরা সেটার মধ্যে আগুন ধরিয়ে দেয়। আমার মনে হয় যে এটাই হলো নারুতো ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ফায়ার স্টাইল জুৎসু। আর মান্ডার শরীরকে গলতে দেখে এরা দুজনেই খুশি হয়ে যায়। তবে আগুন শেষ হওয়ার পর এরা বুঝতে পারে যে এটা তো হলো মান্ডার খোলস। মান্ডা তো আগে এখান থেকে দূরে চলে গেছে। তখনই মাটি কাঁপতে শুরু করে, আর মাটির ভিতর থেকে মান্ডার লেজ বেরিয়ে আসে। আর এই সুযোগে মান্ডা গামাবুন্তার উপরে পিছন দিয়ে আক্রমণ করতে আসে। তবে তার আগেই সুনাডে গামাবুন্তার যে কাটানাটা ছিল সেটাকে মান্ডার মাথার ভিতরে একেবারে ঢুকিয়ে দেয়। ওরোচিমারু তো এটা দেখে একেবারে চিন্তিত হয়ে পড়ে। এই জন্য ওরোচিমারু নিজের জিহ্বাকে লম্বা করে সুনাডের গলার মধ্যে পেঁচিয়ে ফেলে। ওরোচিমারুর জিহ্বা অনেক বেশি শক্তিশালী, কিন্তু তারপরে সুনাডে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সরাসরি ওরোচিমারুর চেহারার মধ্যে গিয়ে একটা ঘুষি মেরে দেয়। সুনাডে তো লাগাতার ওরোচিমারুকে কেলাইতেছিল, কিন্তু এর মধ্যেই সুনাডে থেমে যায়, কারণ হলো সুনাডে নিজের লিমিটে পৌঁছে গেছে। তাছাড়া সুনাডে অনেক দিন যাবত লড়াইয়ের কোনো প্র্যাকটিস করে না, আর ওরোচিমারু তো এই সুযোগ পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে সুনাডে বলে যে কই যাইতাছস, আজকে আয়, তোরে আরো পিডামো। সুনাডে আবার ওরোচিমারুকে পিডাইতে শুরু করে। সে নিজের হাতের মধ্যে চাকরাকে জড়ো করে ওরোচিমারুর খোমার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। এতে ওরোচিমারু উড়ে গিয়ে সোজা মান্ডার উপরে পড়ে। তখন মান্ডাও সেখান থেকে গায়েব হয়ে যায়। তার যাওয়ার পরে আমরা দেখতে পাই যে ওরোচিমারু আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। মানে হইতাছে ওরোচিমারুর গন্ডারের চামড়া এত মাইর খাওয়ার পরেও কিছুই হইতাছে না। ওরোচিমারু সুনাডেকে বলে যে তো সুনাডে, তুমি কি আমার হাতগুলোকে হিল করবে না? ঠিক আছে, আমার কাছে অন্য একটা রাস্তাও আছে। ওরোচিমারু নিজের চেহারাকে উপরে ওঠায়, আর আমরা দেখতে পাই যে ওরোচিমারুর চেহারা আবারও ফেটে গেছে। তোমরা তো জানোই ওরোচিমারু অন্যদের বডিকে পজেস করে ফেলে, আর ওরোচিমারুর এখন এই অবস্থা দেখে সুনাডে এবং জিরায়ও বুঝতে পেরে যায়। জিরায় বলে যে তো ওরোচিমারু, তুমি আর এখন কোনো মানুষ না, তুমি তো একটা আসলেই জানোয়ার হয়ে গেছো। ওরোচিমারু বলে যে তো আমাদের আবার দেখা হবে, আমি এই ভিলেজকে ধ্বংস করার জন্য অবশ্যই
অবশ্যই আসবো। তখন তোমরা সবাই বুঝতে পারবে যে অমরত্ব কাকে বলে। আর এটা বলার পরেই কাবুটো এবং অরুচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে এরা তিনজনে নারুতোর কাছে যায়। নারুতো এখনো অজ্ঞান হয়ে পড়ে রইছে। জিরায়া বলে যে সুনাডে, তুমি জানতে যে নারুতো বাজিতে হেরে যাবে, কিন্তু তারপরেও তুমি নারুতোর উপরে বিশ্বাস করেছো। আর তখনই আমরা জানতে পারি যে সুনাডে যে 100 হিলিং জুৎসুর ব্যবহার করেছে সেটার একটা সাইড এফেক্ট আছে। আসলে এই জুৎসুকে ব্যবহার করার পরে সুনাডে অনেক শক্তিশালী হয়ে যায় আর সুনাডের হিলিং পাওয়ার 100 গুণ বেড়ে যায়। তবে যখন এটার সাইড এফেক্ট শুরু হয় তখন সুনাডে একেবারে বুড়ি হয়ে যায়। সুনাডে বলে যে তোমাদের চিন্তা করার দরকার নেই, একটু আরাম করলে আমি আবার ঠিক হয়ে যাব। এখন আমরা শহরের মধ্যে যাব, আর যখন নারুতো ঠিক হয়ে যাবে তখন আমরা লিভ ভিলেজের মধ্যে ফিরে যাব। জিরায়া বলে সুনাডে, তবে সুনাডে জিরায়াকে বলে এখন আর এই নামে ডাকতে পারবে না, আমি হলাম 5th হোকাগে। আর যখন নারুতো এটা জানতে পারে নারুতো তো পুরো নাটক শুরু করে দেয়। কি 5th হোকাগে? হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারতাছি না, আমি কিছুক্ষণ ঘুমায় কি গেছি, আপনি তো একে হোকাগে বানিয়ে দিয়েছেন। জিরায়া বলে যে তোমার কি এতে কোনো প্রবলেম আছে নারুতো? নারুতো বলে যে কেমন, আপনি কি বুঝতে পারতেছেন না, হোকাগে তারাই হতে পারে যারা বুদ্ধিমান, যেমন আমাদের দাদু ছিল, কিন্তু সে তো লুবি, তার সাথে সাথে সবাইকে বিরক্ত করে, সবসময় রেগে থাকে, আর বুদ্ধি তো একেবারেই নাই। আমার হিসেবে এটা অনেক দায়িত্বের কাজ, আর এটা সে করতে পারবে না। আর নারুতোর এই কথাগুলো শুনে তো সুনাডে অনেক বেশি রেগে যায়। নারুতো আরো বলে যে তার উপরে সে হলো 50 বছরের আন্টি, যে নিজের বয়স লুকিয়ে রাখার জন্য জুৎসুর ব্যবহার করে। এইরকম আন্টিকে যদি হোকাগে বানিয়ে দেন তাহলে তো গ্রামের 12টা বেজে যাবে, সে তো সারাদিন বসে বসে শুধু গেম খেলতে থাকবে। সুনাডে এতে রেগে বলে যে তুই কি আমার সাথে আবার লড়াই করতে চাস নাকি? আমার কপালেই সবসময় এগুলো কেন জুটে। তারপরে নারুতো আর সুনাডে লড়াই করার জন্য আবারও বাইরে চলে আসে। নারুতো তো একেবারে রেডি, আজকে হারাই দিমু সুনাডেকে। সুনাডে বলে যে আমি এখন হোকাগে, তোর মতো গাদার সাথে লড়াই করে আমি আমার সময় নষ্ট করতেছি, এই জন্য তোমার সাথে লড়াই করতে তো আমার এক আঙ্গুলি যথেষ্ট। নারুতো বলে যে এইবার এরকম হবে না গ্র্যান্ডমা, আর আমাকে বাচ্চা বলা বন্ধ করেন। এখন আমি ছোট, কিন্তু দেখবেন যে আমি আপনার মতো একদিন বড় হোকাগে হব। এরপরে আশেপাশের আবহাওয়া একেবারে গরম হয়ে যায়, দুজনেই একেবারে সিরিয়াস। নারুতো বলে যে রেডি হয়ে যান, আমি আইতাছি। তবে জিরায়া নারুতোর ঘুষিকে ডচ করে আর নারুতোর কপালের মধ্যে একটা টোকা মারে, এতেই নারুতোর হেডব্যান্ড খুলে যায়। আর তারপরে সুনাডে নারুতোর কপালের মধ্যে একটা টোকা দিতে চায়। নারুতো মনে মনে চিন্তা করে না আমি আবার এটা খাইতে চাই না। তবে সুনাডে নারুতোর কপালের মধ্যে টোকা না দিয়ে নারুতোর কপালের মধ্যে একটা চুমা দেয়। নারুতো তো পুরা অবাক, এটা কি হইলো। সুনাডে নারুতোকে বলে তুমি একদিন খুব ভালো নিনজা হবে, আর মনে মনে চিন্তা করে যে একটা মহান হোকাগেও হতে পারবে। জিরায়া বলে যে অনেক হয়েছে, চলো এখন লিভ ভিলেজের মধ্যে যাই। তবে নারুতো বলে যে তার আগে আমি এখন পর্যন্ত কিছু খাই নাই, আগে খাইতে দেন। তারপরের দিন আমরা দেখতে পাই যে নারুতো তাদের পিছনে পিছনে দৌড়ায় যাইতেছিল। সুনাডে পিছনে ঘুরে নারুতোকে দেখতে পায়। তখন সুনাডে নারুতোর মধ্যে ড্যান এবং নাওয়াকির ঝলক দেখতে পায়, আর মনে মনে চিন্তা করে তোমরা দুইজন দেখতাছো না, তোমাদের স্বপ্ন এখন এই বাচ্চার মধ্যে জীবিত আছে। তখন আমাদের কোনোহামারুকে দেখানো হয়, ওই দেখতে পাই যে দুইটা জনিন হোকাগের অফিস থেকে কিছু জিনিসপত্র বের করছিল। কোনোহামারু তাদেরকে থামিয়ে জিজ্ঞাসা করে যে এক সেকেন্ড, এইগুলো তো আমার গ্র্যান্ডফাদারের জিনিসপত্র, তোমরা দুজনে এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? এরা দুজনে বলে যেহেতু এখন 5th হোকাগেকে চুজ করে ফেলা হয়েছে, এই জন্য 3rd হোকাগের জিনিসপত্রকে অন্য একটা জায়গায় রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এটা শুনে তো কোনোহামারু একেবারে আশ্চর্য হয়ে যায় যে তারা এত তাড়াতাড়ি 5th হোকাগেকে চুজ করে ফেলেছে। এতে কোনোহামারু রেগে সরাসরি হোকাগের অফিসের দিকে যেতে শুরু করে। আর যখনই কোনোহামারু গেট দিয়ে ভিতরে ঢুকে তখনই কোনোহামারুর চেহারা সুনাডের এই জায়গার মধ্যে গিয়ে লাগে, আর কোনোহামারুর যত রাগ ছিল সব আনন্দে পরিবর্তন হয়ে যায়। তারপরে কোনোহামারুর আবার জ্ঞান ফিরে আসে, মানে আগের মতো হয়ে যায়। কোনোহামারু সুনাডেকে জিজ্ঞাসা করে এই আপনি কি আর এখানে কি করতেছেন? সুনাডে বলে যে শয়তান পিচ্ছি, এটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করব। তখনই শিজুনে সেখানে আসে আর সুনাডেকে তার মিটিং এর সম্পর্কে বলে। তখনই নারুতো সেখানে আসে আর কোনোহামারুকে বলে যে এই মহিলাটা হলো 5th হোকাগে। তারপরে কোনোহামারুর সামনে গিয়ে আস্তে আস্তে বলে যে এটা কোনো মেয়ে না, সে তো 50 বছরের বুড়ি। তারপরে আমরা দেখতে পাই যে ভিলেজের এল্ডাররা সুনাডেকে তাদের হোকাগে হওয়ার সেরেমনি সম্পর্কে বলছিল, আর সুনাডে এই সেরেমনি করতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে নারুতো সুনাডের কাছে আসে। নারুতো সুনাডেকে বলে যে আপনি মনে হয় ভুইলা গেছেন, আমরা এত কষ্ট করে আপনারে কেন খুঁজে আনছি। আপনার সবার প্রথমে সাসকে এবং রকলিকে ঠিক করতে হবে। কিছুক্ষণ পরে সুনাডে হসপিটালের মধ্যে চলে আসে। সাকুরা তো আগে থেকেই সাসকের পাশে বসে রয়েছে, আর নারুতো তো অনেক খুশি হয়ে সাকুরাকে বলে যে এই মহিলা সাসকেকে ঠিক করে দিবে। আর সুনাডে নিজের হাতকে সাসকের মাথার মধ্যে রেখে হিল করতে শুরু করে দেয়। আর তার কিছুক্ষণ পরেই সাসকে নিজের চোখ খুলে ফেলে। তারপরে সাসকে উঠে বসে পড়ে, আর সাকুরা কাঁদতে কাঁদতে গিয়ে সাসকেকে জড়িয়ে ধরে ফেলে। কিন্তু নারুতোর তো এটা দেখে মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। সাকুরা নারুতোকে ধন্যবাদও বলেনি, কিন্তু তারপরেও নারুতো এই কষ্টকে নিজের বুকের ভিতরেই বন্দি করে ফেলে। তারপরেই নারুতো সেখান থেকে চুপচাপ যেতে শুরু করে দেয়। কিন্তু সুনাডে
নারুতোর মন খারাপের কারণ বুঝতে পেরে যায়। আর এরপরে সুনাডে কাকাশির কাছে যায় আর কাকাশিকেও ঠিক করে দেয়। আর তার সাথে সাথে সুনাডে কাকাশিকে অনেক বড় বড় লেকচারও দেয়। সুনাডে কাকাশিকে বলে যে কাকাশি, এটা তো একেবারে লজ্জাজনক, দুইটা নিনজা তোমার এই অবস্থা করে দিয়েছে, কি লাভ হইলো তোমার এত জিনিয়াস হওয়ার পরে। আর কাকাশি তো লজ্জায় কোনো কিছু কইতেই পারে না। নারুতো এটা দেখে একেবারে অবাক। আর গাই সেন্সে তো সুনাডের পিছনেই ছিল। গাই অনেক কষ্ট করে অপেক্ষা করতেছিল কখন সুনাডে রকলির কাছে যাবে। লেডি সুনাডে, রকলি তো এইদিকে রকলি, আপনি দয়া করে আমার সাথে চলেন। তারপরে সুনাডে রকলিকে দেখার জন্য যায়। সুনাডে প্রথমে রকলিকে এক্সামিন করে। সুনাডে বলে, মাইট গাই, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাইতে চাই না, কারণ হলো রকলি এখন আর কখনোই আরেকটা শিনোবি হতে পারবে না। এটা শোনার পরে তো রকলি এবং গাই সেন্সে একেবারে অবাক হয়ে যায়। এদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। আর গাই সেন্সে হেসে বলে যে হ্যাঁ আপনি মজা করতেছেন তাই না লেডি সুনাডে। কিন্তু লেডি সুনাডে বলে যে না গাই, রকলির স্পাইনের ভিতরে অনেকগুলো ছোট ছোট হাড়ের টুকরা অনেক ভিতরে গিয়ে আটকা পড়ে গেছে, তো এখন রকলি আর শিনোবিদের মতো কিছুই করতে পারবে না। এটা শোনার পরে রকলি ভিতর থেকে একেবারে ভেঙে পড়ে। আর মাইট গাই তো এটাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। গাই চিল্লায় বলে যে রকলি, তার কথা শুনো না, এটা লেডি সুনাডে না, এটা লেডি সুনাডের বেশে হয়তো কোনো গুপ্তচর, আসল লেডি সুনাডেকে নিয়ে আসলে তুমি ঠিক হয়ে যাবে রকলি। তখন শিজুনে মাইট গাইকে সান্ত্বনা দেয়। আর রকলি লেডি সুনাডেকে জিজ্ঞাসা করে, আমার কি ঠিক হওয়ার কোনো চান্স নেই? তখন লেডি সুনাডে বলে যে আমাকে ছাড়া এই দুনিয়ার মধ্যে কেউ নেই যে তোমার সার্জারি করার চিন্তা করবে। যদি আমার জায়গায় অন্য কেউ হয় তাদের মাথার মধ্যে তোমার সার্জারি করার চিন্তাও আসবে না। তারপরেও সুনাডের দক্ষতা রকলিকে ঠিক করার জন্য যথেষ্ট নাও হতে পারে। তারপরেও যদি সুনাডে রকলির সার্জারি করে তাহলে হয়তো রকলি একেবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, অথবা রকলির জীবনও যেতে পারে। এই জন্য ভালো হবে যদি রকলি নিজের শিনোবি হওয়ার স্বপ্নকে ছেড়ে দেয় আর একটা সাধারণ মানুষের মতো নিজের জীবন কাটায়। কিন্তু এটা শোনার পরে রকলি কিছু না বলেই সেখান থেকে উঠে চলে যায়। আর রকলির এখান থেকে চলে যাওয়ার পরে রকলি সুনাডেকে বলে যে যদি আমি জানতাম আপনি রকলিকে এইরকম কিছু বলবেন তাহলে আমি কখনোই আপনাকে রকলির সাথে দেখা করতে দিতাম না। সুনাডে বলে যে গাই আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু রকলির জন্য এটা জানা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যত তাড়াতাড়ি রকলি এটা বুঝতে পারবে ততই ভালো। আজকে নয়তো কালকে রকলিকে বাস্তবতার সামনাসামনি হতেই হতো। রকলি তো একেবারে ডিপ্রেশনে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে রকলির সাথে নারুতোর দেখা হয়। আর নারুতো অনেক খুশি হয়ে রকলিকে জিজ্ঞাসা করে যে গ্র্যানি সুনাডে কি তোমাকে ঠিক করে দিয়েছে? কিন্তু রকলি নারুতোকে কোনো জবাব দেয় না, কারণ রকলি আর কাউকে টেনশনে দেখতে চায় না। তবে নারুতো রকলির চেহারা দেখে কিছু তো বুঝতে পেরে যায়। তারপরে সাকুরাও রকলির সাথে দেখা করে। সাকুরা রকলিকে বলে যে লেডি সুনাডে সাসকেকে ঠিক করে দিয়েছে, এই জন্য এখন রকলিরও সুনাডের সাথে কথা বলা উচিত। কিন্তু সাকুরা এটা জানতো না যে রকলি এখন ডিপ্রেশনে আছে আর রকলির আগেই সুনাডের সাথে কথা বলা হয়ে গেছে। কিন্তু তারপরেও রকলি হাসি দিয়ে সাকুরাকে ধন্যবাদ বলে। আর এদিকে শিজুনে সুনাডেকে একটা বই পড়ে শোনায় যেটার মধ্যে ভিলেজের সকল নিনজাদের এবিলিটি সম্পর্কে বলা ছিল। আর তখন সেখানে সুনাডে লিয়ের প্রোফাইল দেখতে পায়, যেটা দেখে সুনাডে অনেকক্ষণ চিন্তা করে। তারপরে সরাসরি রকলির সাথে দেখা করতে যায়। সুনাডে দেখতে পায় রকলি একটা ব্রিজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, যেখানে রকলি সাকুরার দেওয়া ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পানিতে ফেলছিল। একটা ফুলের পাপড়ি পানিতে ফেলে আর বলে যে সার্জারি সাকসেসফুল হবে, আরেকটা ফুলের পাপড়ি পানিতে ফেলে আর বলে যে সার্জারি ফেল হবে। এইরকম করতে করতে একেবারে শেষ পাপড়ি চলে আসে, যেটা ছিল যে সার্জারি ফেল হবে। আর এটার কারণে রকলি আরো বেশি ডিপ্রেশনে চলে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই যে বিকাল হয়ে যায় আর সুনাডে তো একটা বায়োলজির বই পড়ছিল। শিজুনে হঠাৎ করে সুনাডেকে লেখাপড়া করতে দেখে একেবারে অবাক হয়ে যায়। আজকে কি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠছে নাকি? লেডি সুনাডে পড়তাছে। সুনাডে শিজুনেকে কাবুটো সম্পর্কে বলে কাবুটো নিজের সেলগুলোকে রিজেনারেট করতে পারে। আর এখন সুনাডে ওই সম্পর্কেই রিসার্চ করতেছে, কারণ হলো এতে সুনাডে রকলির যে সার্জারি করবে সেটার সাকসেসের রেট অনেক বেশি বেড়ে যাবে। সুনাডের এই সব কথাগুলো বাইরে থেকে নারুতো এবং কোনোহামারু শুনছিল, যেটা শোনার পরে কোনোহামারু অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আসলে কোনোহামারু কোনোভাবেই মানতে চাইছিল না যে সুনাডে হলো 5th হোকাগে, কিন্তু এখন কোনোহামারু মেনে নেয়। আর তারপরে আমরা রকলিকে দেখতে পাই। রকলি তো ডিপ্রেশনে একাকার হয়ে গেছে। তারপরে আমরা ছোট রকলিকে দেখতে পাই। তো এখন সুনাডে কি রকলির সার্জারি করবে নাকি করবে না সেটার সম্পর্কে আমরা পরের পার্টে জানবো। বা ইউটিউব অনেক অনেক কম টাকা দেয়, এই জন্য স্পন্সর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর ওই স্পন্সরের অ্যাড তোমাদের দেখার দরকার নাই, তোমরা স্কিপ করে দিবা আর কখনো কোনো লিঙ্কেও ঢুকবা না, ঠিক আছে? তো ভিডিও কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। দেখা হবে পরের